কাশীপুর নামের গ্রামে দুজন প্রতিবেশী থাকত, রামলাল আর শ্যামলাল। দুজনের খুব ঝগড়া হতো, সারা দিন ঝগড়া করতে থাকতো, কারণ ওদের দুজনের রোজগারও ছিল না। একদিন শ্যামলাল বাড়িতে বসেছিল, তার স্ত্রী বাইরে থেকে দৌড়ে দৌড়ে আসে আর বলতে থাকে, আরে আমাদের প্রতিবেশী রামলাল দীঘার জল থেকে টাকা বানাচ্ছে, আর তুমি বাড়িতে বেকার বসে আছো। বউয়ের কথা শুনে শ্যামলাল চমকে যায়। দিঘির জল থেকে টাকা? সেটা কি করে? তুমি নিজে যাও আর দেখে আসো। শ্যামলাল ছুটতে ছুটতে দিঘিতে পৌঁছায় আর দেখে হয়রান হয়ে যায়। রামলাল একটা নৌকো কিনেছিল, ও মানুষদের নৌকায় বসিয়ে দিঘিতে বেড়াতে নিয়ে যাচ্ছিল আর অনেক টাকা কামাচ্ছিল। শ্যামলাল রামলালের সাথে দেখা করলো। তখন রামলাল বলল, মূর্খ ছিলাম আমি যে সারাদিন বেকার বসে তোমার সাথে ঝগড়া করতাম। এখন আমি এই গ্রাম থেকে টাকা কামাবো, বড় লোক হয়ে যাব, জাহাজ কিনবো। রামলাল নৌকায় বসে লোকেদের দিঘিতে ঘোরাতে নিয়ে গেল, আর শ্যামলাল চোখ বড় বড় করে দেখতে লাগলো। রামলালকে দেখে ও জ্বলতে শুরু করলো। আমিও দেখব তুমি কি করে বড় লোক হও। শ্যামলাল একজন সাধুর কুটিরে গেল আর ওখান থেকে জাদুই ছাই নিয়ে এলো। রাতের অন্ধকারে ওই ছাই দিঘির জলে ছড়িয়ে দিল। ছাই দিঘির জলে মিশতেই দিঘির জল ফুটতে লাগলো আর শ্যামলাল হাসতে লাগলো। জাহাজ তো দূরের কথা, তুই এই নৌকাও চালাতে পারবি না। সকাল হলো, ফুটন্ত দিঘির খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ল, আর দিঘির পাড়ে ভিড় জমা হলো। দিঘির ফুটন্ত জল দেখে লোকজন ভয় পেয়ে গেল। রামলাল নিজের নৌকার পাশে দাঁড়িয়ে চেঁচাতে থাকে, চলো চলো, কে ফুটন্ত দিঘিতে ঘুরতে যাবে? পাগল নাকি? নৌকায় বসে ফুটন্ত দিঘিতে গেলে পকোড়ার মতো ভাজা হয়ে যাব না? আমাদের যাব না। সবাই চলে গেল আর রামলাল হতাশ হয়ে গেল। মনে হয় নৌকা বেচতে হবে, আমি তো বরবাদ হয়ে গেলাম। কিছুদিন কেটে গেল। শ্যামলাল বাড়িতে বেকার বসেছিল। তার বউ এলো আর বলল, কি ব্যাপার বসে আছো, কিছু তো করো। রামলালের এত বড় লোকসান করলাম, আর কি করব? রামলালের লোকসানে তোমার কি লাভ? লাভ ভাবো, এত বড় গ্রাম কিন্তু একটাও চায়ের দোকান নেই। ফুটন্ত দিঘিরতে চায়ের পাতা ফেলো আর চা বেচো। শ্যামলাল তখনই শেঠের কাছে গেল আর বলল, শেঠ, আমার 1 ট্রাক চিনি, 1 ট্রাক চা পাতা, 1 ট্রাক এলাচ আর 1 ট্যাঙ্কার দুধ চাই। এত বেশি মাল? কি ব্যাপার? ব্যাস, আপনি পাঠিয়ে দিন, টাকা 1 বছর পরে দিয়ে দেবো। পরের দিন 1 ট্রাক চিনি, 1 ট্রাক চা পাতা, 1 ট্রাক এলাচ আর 1 ট্যাঙ্কার দুধ ফুটন্ত দিঘির পাশে পৌঁছে গেল। শ্যামলাল 3টে ট্রাক দিঘিতে খালি করে দিল আর দিঘিতে চা ফুটতে থাকলো। এলাচির গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আর গ্রামবাসীরা সবাই পুকুরের পাড়ে এসে আশ্চর্যজনক দৃশ্য দেখতে লাগলো। চা নাও, চা, চা নাও, চা, এলাচ দেওয়া চা। লোকেরা চায়ের দিঘিতে কোনোদিন চা দেখেনি, তাই ওরা চা খাওয়ার জন্য দিঘিতে দেখার জন্য ভিড় জমতে লাগলো। শ্যামলালের ব্যবসা জমে উঠল। ওদিকে রামলাল গ্রামে পাইপ আর তার ফিটিংয়ের দোকান খুলেছিল, সে তাতেই ব্যস্ত ছিল। একদিন রাতে নল ফিটিং করতে রামলাল অন্য গ্রামে যাচ্ছিল। তখনই রাস্তায় সেই কুটিরের বাবাকে দেখল। তখন বাবা বলল, এই শ্যামলাল, তোমার সেই প্রতিবেশী চায় নিয়ে গিয়েছিল দিঘিতে ফেলতে, কিন্তু টাকা দেয়নি। শুনেছি চায় দিঘি বেচেছে, ওকে টাকা দিতে বলে দিও। বাবা চলে গেলেন আর রামলাল বুঝে গেল নৌকার ব্যবসায় ল্যাং মেরেছে শ্যামলালই। আমার ব্যবসা নষ্ট করেছে, এবার আমিও দেখব চায়ের ব্যবসা কতদিন চলে। পরের দিন রামলাল দিঘির কাছে যায়। শ্যামলাল দিঘির থেকে চা তুলে লোককে খাওয়াচ্ছিল আর মোটা টাকা ইনকাম করছিল। আরে তোমার একে টাকা কেন দিচ্ছ? ইয়ে দিঘি ওর নাকি? পকেটে শুধু চা খায়। কি যাতা বলছো? আমি তোমার সাথে নয়, ওই লোকের সাথে বলছি। রামলাল, ঠিক কথাই বলেছো, কিন্তু আমাদের চা তুলে দেবেটা কে? দেখো তো চা কেমন ফুটছে।
শ্যামলাল আমাদের চা তুলে দেয়, এই জন্য আমরা পয়সা দিই। আমি দেবো তোমাদের চা। সেটা কিভাবে? আমি পাইপ আর নলের ব্যবস্থা শুরু করছি। চায়ের দিঘিতে পাইপ লাইন ফিট করে সোজা তোমাদের বাড়ির নল লাগিয়ে দেবো। তারপর বাড়ি বসে যত খুশি চা খেও। লোকেরা রামলালের কথা মেনে চলে গেল আর শ্যামলাল চিন্তিত হয়ে পড়ল। চিনি আমার, চা পাতা আমার, এলাচ আমার, দুধ আমার, আর তোমার কি? যেমন কর্ম তেমন ফল। তুমি আমাকে ল্যাং মেরেছো, এবার আমি তোমাকে ল্যাং মারবো। এইভাবে শ্যামলাল বরবাদ হয়ে গেল আর রামলাল নতুন কন্ট্রাক্ট পেয়ে গেল। ও পাইপলাইন দিয়ে লোকেদের বাড়ি বাড়ি চা পৌঁছে দিল আর বরবাদ হওয়া শ্যামলাল গ্রাম ছেড়ে পালিয়ে গেল। মহারাষ্ট্রে বসন্তপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামে বেশিরভাগ সময় খরাই থাকতো আর সেই জন্যই গ্রামে জল পাওয়া খুবই কষ্টকর ছিল। গ্রামের ঘরে ঘরে সরকারি ট্যাঙ্কি লাগানো ছিল, যাতে টাইমে টাইমে সকাল বিকেল জল আসতো। মা, দেখো তো একটু, বালতি গামলা সব খালি আছে। পাশের বাড়ির সোনু আবার আমাদের বাড়ি থেকে জল নিয়ে চান করে পালিয়েছে। তুই সোনুর বাড়িতে কাপড় নিয়ে যা, ও আমাদের জল খরচ করেছে, তুই ওদের জল খরচ করে আসবি। প্রতিবেশীর বাড়িতে কাপড় ধুতে হয়, ধুতে জানো আর না জানো, কিন্তু ধুতে হয় যে। প্রিয়াঙ্কা, তোমাদের কাপড় আমাদের ট্যাঙ্কির জলে কেন ধুচ্ছ? হায় রাম, তুমি তো অর্ধেক জল খরচ করে দিয়েছো। ও হো হো গরি পিসি, আমি কাপড় ধুয়েছি তাতে হায় রাম। আর সোনু যে আমাদের বাড়িতে সব সময় চান করে চলে যায়, ওটার কি? সোনু কাজে যায়, তোমার মতো বেকার নয়। ওর স্নান করতে করতে কম করে অর্ধেক বালতি জল খরচ হয়। অর্ধেক বালতি জল খরচ হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু তোমার ছেলে পুরো জল শেষ করে দেয়। না, এবার মেয়ের সাথে মাও ঝগড়া করতে চলে এসেছে। প্রিয়াঙ্কা আর সোনুর পরিবার একে অপরের প্রতিবেশী ছিল। জল নিয়ে প্রায় সময় ওদের মধ্যে ঝগড়া হতে থাকতো। প্রিয়াঙ্কার বাবা ছিল না। মা মেয়ে দুজনে মাটির প্রদীপ, হাঁড়ি আর অন্য বাসন বানিয়ে সংসার চালাতো। শোনো, যে কোনোভাবে ওই মা মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। তারপর পাশাপাশি বাড়িটাও আমাদের হয়ে যাবে আর আমরা বড় জায়গায় থাকতে পারবো। তাহলে সোনুর সাথে প্রিয়াঙ্কার বিয়েটা দিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কোথায় আমাদের সোনু লেখাপড়া জানা, আর কোথায় ওই প্রিয়াঙ্কা 10ম ক্লাস পাস। ও আমাদের সোনুর উপযুক্ত নয়। আর এমনিতেও আমি আমার সোনুর বিয়ে কোনো বড় লোকের ঘরে দেব। আমাদের শুধু ওদের বাড়ি চাই। এমন একটা কিছু করো যাতে ওই মা মেয়ে গ্রাম ছেড়েই চলে যায়। এটা খুবই সহজ, আমার কথা মন দিয়ে শোনো। একদিন গৌরী প্রিয়াঙ্কার বাড়িতে গেল। প্রিয়াঙ্কা, তোমার মা কোথায়? মা মালপত্র নিয়ে বাজারে গেছে। এই নাও ক্ষীর। আমার বাপের বাড়ি থেকে এসেছে, অনেক বেশি এসেছে, তাই আমি ভাবলাম কিছুটা তোমাদের বাড়িতে দিয়ে দিই। এই কথাটা ঠিক যে আমরা ঝগড়াঝাগড়ি করতে থাকি, কিন্তু আসলে তো তোমরা আমাদের প্রতিবেশী, তাই না? পরের দিন সকাল সকাল বাইরের চেঁচামেচিতে প্রিয়াঙ্কা আর তার মায়ের ঘুম ভেঙে গেল। প্রিয়াঙ্কা, আমাদের ঘরের বাইরে এত চিৎকার হচ্ছে কেন? দুজনেই ঘরের বাইরে যায়। তখন ওরা দেখতে পায় সোনুর মা চিৎকার করে করে গ্রামবাসীদেরকে বলছে, গ্রামবাসীরা, আমাদের গ্রামে এখন চুরিও হচ্ছে। আমি এই কিছুদিন আগেই সোনার চুড়ি বানিয়ে এনে নিয়েছিলাম, আর সেটা ওই প্রিয়াঙ্কা আর তার মা চুরি করে নিয়েছে।
কোন চুরির কথা বলছো? আমরা তোমার কোনো চুরি করিনি। তাহলে ঠিক আছে, তোমাদের ঘরের খুঁজে দেখতে দাও। হ্যাঁ, পুরো ঘরে ইচ্ছে মতো খুঁজে দেখো, আমাদের কোনো ভয় নেই। গ্রামবাসীরা প্রিয়াঙ্কার ঘরবাড়ি খুঁজে দেখতে শুরু করলো। গৌরী বিছানার নিচ থেকে চুড়ি খুঁজে বের করলো। এই দেখো গ্রামবাসীরা, এই যে চুড়িগুলো, এখন তো কিছু বলার বাকি নেই না? আমরা চোরেদের গ্রামে থাকতে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো ভাই, এদের গ্রাম থেকে বের করে দাও। সব গ্রামবাসী মিলে প্রিয়াঙ্কা আর ওর মাকে গ্রাম থেকে চলে যেতে বাধ্য করে দেয়। মা, এখন আমরা কোথায় যাব? তুমি চিন্তা করো না সোনা, জিতু মামার ওখানে চলে যাই। প্রিয়াঙ্কা আর ওর মা গরমের মধ্যে হেঁটে হেঁটেই যাচ্ছিল। মা, ওই দেখো একটা ট্যাঙ্কি, চলো এর থেকে একটু জল খাই। প্রিয়াঙ্কা যখন ট্যাঙ্কি খুলল তখন ওর চোখ ছানা বড়া হয়ে গেল। ট্যাঙ্কি থেকে তরল সোনা বের হচ্ছিল। হায় রাম, গ্রামবাসীরা তো এই ট্যাঙ্কিটাকে খারাপ ভেবেছিল, কিন্তু এর থেকে তো সোনা বেরোচ্ছে। মা, আর আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, আমরা এখানেই আমাদের বাড়ি বানিয়ে নেব। ট্যাঙ্কি থেকে বেরোনো সোনার সাহায্যে প্রিয়াঙ্কা আর ওর মা একটা বড় বাড়ি তৈরি করে ফেলে আর খুব ভালোভাবে থাকতে শুরু করে। প্রিয়াঙ্কার বড়লোক হয়ে যাওয়ার পর পুরো কথাটা বসন্তপুরে ছড়িয়ে পড়ল। আরে শোনো, আমরা প্রিয়াঙ্কার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। আমরা আমাদের সোনুর বিয়ে প্রিয়াঙ্কার সাথে দিয়ে দেব। পরে ওদের জাদুই ট্যাঙ্কি, বড় বাড়ি সব আমাদের নামে হয়ে যাবে। আগে যা হয়েছে সেসব ভুলে আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্রিয়াঙ্কা আর সোনুর একসাথেই বড় হয়েছে, একসাথে খেলাধুলো করেছে, তাহলে ওদের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? বিয়ের কথা তোমার ওই সময় মনে হয়নি কেন, যখন আমরা গরিব ছিলাম? আগে আমরা তোমাদের যোগ্য ছিলাম না, আর এখন তোমরা আমাদের যোগ্য নাও। এখান থেকে চলে যাও। বড়লোক হওয়ার এত অহংকার! সোনা দেওয়া ট্যাঙ্কির জন্যেই ওদের অহংকার টিকে আছে। ওই ট্যাঙ্কির পাইপ লাইনটাই কোথাও থেকে কোথাও আসছে, ওটা ভেঙেই ফেলবো, তারপর দেখবো কিসের ওপর অহংকার করে। একদিন রাতে গৌরী আর ওর স্বামী প্রিয়াঙ্কার বাড়ির পেছনে জঙ্গলে যায়। ও আর ওর স্বামী মাটিতে খোঁড়া শুরু করে। এই হলো ট্যাঙ্কির পাইপলাইন। গৌরী কুড়ুল দিয়ে পুরো পাইপলাইন ভেঙে দিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন পুরো গ্রামে হাহাকার শুরু হয়ে যায়। এত চেঁচামেচি কেন হচ্ছে? মনে হয় গতকাল রাত্রে আমরা যে পাইপলাইন ভেঙেছিলাম এটা সোনার ট্যাঙ্কির পাইপলাইন নয়, ওটা গ্রামের জলের ট্যাঙ্কির পাইপলাইন ছিল। গ্রামে পুলিশ আসে, জলের ট্যাঙ্কির ভাঙা পাইপলাইনের পরীক্ষা করে। গৌরী আর ওর স্বামী ধরা পড়ে যায়। জলের পাইপলাইন ভাঙার জন্য ওদের জেল হয়ে যায়। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে দুষ্টু লোক অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেলে। রমাকান্ত একজন ধাবাওয়ালা ছিল। ওর ধাবা হাইওয়েতে ছিল, সেই জন্য সবসময় গ্রাহকদের ভিড় লেগে থাকতো। দাদা, একটা ঘুগনি লুচি, একটা পোলাও আর একটা খিচুড়ি দাও, একটু তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রমাকান্ত অনেক বেলা অবধি নিজের ধাবাতে কাজ করত, আর অনেক রাত্রিবেলা যখন ও বাড়ি ফিরত তখন তার মেয়ে নীলিমা তার জন্য অপেক্ষা করত। তুই এখনো ঘুমোসনি? আজ অবধি কখনো এরকম হয়নি যে তোমাকে খাবার না খাইয়ে আমি ঘুমিয়ে পড়ি। এখন অবধি তো নয়, কিন্তু এর পরে তো হতে পারে। আর এরকম কেন বলো? কারণ আমি তোর বিয়ের জন্য একটা সম্বন্ধ দেখেছি। না বাবা,
আমি বিয়ে করতে চাই না এখন। সব মেয়েরাই এরকমটাই বলে, কিন্তু নিজের শ্বশুর বাড়ি যাওয়ার পর নিজের বাবা মাকেই ভুলে যায় হয়তো, কিন্তু আমি ওই মেয়েদের মতো নই। বাবা, তুমি কি এমন কোনো ছেলে খুঁজতে পারবে না যে আমাদের সাথে এসেই থাকবে? ঘর জামাই যাই তোমার মেয়ের। মা, মেয়েরা তো বিয়ে করে অন্য বাড়িতে যাবে, এটাই তো সংসারের নিয়ম, আর এটাই সঠিক। মানে তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাও? একদমই না, কিন্তু তোর বিয়েটাও তো আমাকে দিতে হবে। আমি তো তোর জন্য এমন একটা ছেলে খুঁজছি যে তোর এত বেশি খেয়াল রাখবে যে আমাদের কথা তোর মনেই পড়বে না, দেখিস। কি বাবা তুমিও? আরে তোমাদের দুজনের হয়ে গেলে গিয়ে খাবার খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। রমাকান্ত নিজের মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু এটাও সত্যি ছিল যে খুব তাড়াতাড়ি ওর মেয়ের বিয়ে হয়ে যাবে। আর এখন রমাকান্ত আরও অনেক সময় অবধি ধাবাতে কাজ করতে শুরু করলো। কি হয়েছে মালিক, আজকে এত দেরি হলো যে? তাও ধাবাটা বন্ধ করনি? দেরি তো হয়েই গেছে, ভাবছি আরও কয়েকজন গ্রাহকের পেটটা ভরে দিই। এমনিতেও মেয়ের বিয়ের জন্য অনেক টাকা পয়সা লাগবে। ঠিক আছে মালিক, ছোট মালকিনের বিয়ে খুব ধুমধাম করে দেব আমরা। একদম। রমাকান্তের চাকররাও তার সাথ দিল, আর ওরাও ওভারটাইম করতে শুরু করলো। 1 মাস পর নীলিমাকে দেখতে ছেলের বাড়ির লোকেরা এলো, আর ওরা নীলিমাকে পছন্দ করে ফেললো। 2 মাস পরে একটা শুভ লগ্ন আছে, এদের দুজনের বিয়ের জন্য অতি উত্তম, বুঝতে পেরেছো? ঠিক আছে পণ্ডিত মশাই। সবাই খুশি ছিল, নীলিমার বিয়ে পাকা হয়ে গেছিল। রমাকান্ত এদিক ওদিক থেকে টাকা জোগাড় করতে লাগলো। ও এটা চাইতো না যে তার মেয়ের বিয়েতে কোনো রকমের কমি থাকুক, কিন্তু একদিন যখন ও তাড়াহুড়োয় হাইওয়ে রোড ক্রস করছিল, তখনই একটা ট্রাক এসে ওকে ধাক্কা মেরে দেয়, আর ও ওখানেই মরে যায়। বাবা, যেই বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল ওই বাড়িতেই বাবার মৃত্যু হয়ে গেল। সরিতা আর নীলিমার জীবন একদম শেষ হয়ে গেল। কিছুদিন পর কিশোর রমাকান্তের বাড়িতে এলেন। বৌদি, রমাকান্ত দাদা আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল, বলেছিল যে মেয়ের বিয়ের পরে আমি টাকাটা শোধ দিয়ে দেব, কিন্তু এখন তো সে আর বেঁচে নেই, তাহলে আমার টাকা কে শোধ দেবে? উনি আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি দাদা। সেসব আমি জানি না, এখন এটা বলো যে আমার টাকা কে শোধ দেবে? আমি ফেরত দেব। আমার বাবার সমস্ত ঋণ আমিই চোকাবো। আপনি ব্যাস আমাকে 6 মাসের সময় দিয়ে দিন। ঠিক আছে মা, আমি 6 মাস পর আবার ফিরে আসব, তখন কিন্তু আমার টাকা চাই, বলে দিলাম। সরিতা নিজের মাথা ধরে কাঁদতে শুরু করলো। মা, তুমি চিন্তা করো না, কিন্তু এই ঋণ কি করে শেষ করব? কাজ করে আমি বাবার ধাবা চালাবো। তো সোনা, তুই কি করে এসব করবি? করে ফেলবো মা, বাবা আছে তো আমার সঙ্গে। আর পরের দিনই নীলিমা ধাবায় পৌঁছে গেল। কাকু, আজ থেকে আমি ধাবা সামলাবো। ঠিক আছে মা, তোমার বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা সবাই তোমার পাশে থাকবো মা। আপনার কাছে এটাই আশা ছিল। ধাবায় গাড়ি দাঁড়াতে লাগলো, আর লোকেরা খাবার খেতে আসতে লাগলো। নীলিমা সবার অর্ডার আর পয়সা নিত। সকাল থেকে রাত অবধি ও ধাবাতেই কাজ করত। ধাবা বন্ধ করার সময় নীলিমা হিসেব করল, আজ তো শুধু 3000ই হয়েছে, যা দিয়ে শুধু 1500 টাকা রোজগার হয়েছে। এরকম চললে তাহলে আমি কিশোর কাকুর টাকা কি করে দেব? হে ভগবান, আমার সাহায্য করো। পরের অনেক দিন পর্যন্ত নীলিমা সকাল থেকে রাত অবধি কাজ করতে লাগলো, আর যা রোজগার সে করত তা কমই ছিল। ও একদম সন্তুষ্ট হলো না। অনেক দিন কেটে গেল। এক রাত সমস্ত চাকররা চলে যায়, আর নীলিমা ধাবা বন্ধ করছিল।
তক্ষুনি ওখানে একজন বয়স্ক সাধু এলেন। মা 2 দিন ধরে কিছু খায়নি, যদি কিছু খাবার থাকে দাও না। আসুন, বসুন। কিন্তু মা, আমার কাছে তো তোমাকে দেবার জন্য টাকা নেই। কোনো ব্যাপার না। নীলিমা কিচেনে গেল। তখন ওখানে সবজি ছিল কিন্তু রুটি ছিল না। নীলিমা দেখলো যে রুমালি রুটির আটা মাখা আছে। ও সঙ্গে সঙ্গে উনুন জ্বালালো আর 2টো রুটি উনুনের বানিয়ে দিল আর সবজির সাথে ওই সাধুকে দিয়ে দিল। ওই সাধু খুব ক্ষিধার্ত ছিলেন। খাবার দেখতেই উনি খেতে শুরু করলেন। যখন ওনার খাবার শেষ হলো তখন উনি হাত ধুলেন। ধন্যবাদ মা, তুমি একজন ক্ষুধার্তর পেট ভরিয়েছ। ঈশ্বর তোমার সবসময় মঙ্গল করবে। আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব। আমার জন্যে নয়, আমার বাবার জন্য প্রার্থনা করুন। উনি এখন এই দুনিয়াতে নেই। সঙ্গে সঙ্গেই ওই সাধু নীলিমার অতীতের ব্যাপারে জানতে পারলেন। তুমি খুব সাহসী মা, আর তোমার এই সংগ্রামে আমি তোমাকে সাহায্য করব। যে কলসিতে তুমি রুটিটা বানিয়েছো না, সেই কলসিটা আজ থেকে জাদু কলসি হয়ে যাবে। যে ওই কলসিতে বানানো রুটি খাবে সে নিজেকে আর 2টো না খেয়ে আটকাতে পারবে না। আর তুই দেখিস তারপর থেকে তোর কিরকম উন্নতি হয়। নীলিমা ওই সাধুর আশীর্বাদ নিল আর সাধু বাবা ওখান থেকে চলে গেলেন। আর নীলিমা ধাবা বন্ধ করে নিজের বাড়ি চলে এলো। পরের দিন সকালে নীলিমা ধাবা খুলল আর রোজকার মতো গ্রাহকও আসতে লাগলো। একজন গ্রাহক রুমালি রুটি অর্ডার করল। আর একটা কলসি রুটি। ও দ্বিতীয়টাও খেয়ে ফেলল। আর একটা দাও। আরে ভাই, তুই এটা নিয়ে 3 নম্বর খাচ্ছিস। আরে কি আর করি বলতো, এত ভালো কলসি রুটি আমি জীবনেও খাইনি। তুই একটা খেয়ে দেখ না। আর তারপর কি ছিল, যেই ওখানে রুমালি রুটি খেত সবাই বারবার অর্ডার করতে লাগলো। উনুনে সারা দিন শুধু রুটিই বানানো হচ্ছিল। রাত্রিবেলা যখন নীলিমা পয়সা গুনল তখনও আশ্চর্য হয়ে গেল। একই দিনে ওর রোজগার 10 গুণ বেড়ে গেছিল। আজকের রোজগার 15,000। ও খুশি খুশি বাড়ি পৌঁছলো আর নিজের মাকে সবকিছু বলল। শোনা, কিন্তু এরকম কি করে হলো? মা, এই সব কিছু হয়েছে সাধু বাবার আশীর্বাদে। ওনার কারণেই ওই উনুন জাদুই উনুন হয়ে গেছে। এখন তাড়াতাড়ি বাবার ঋণ চুকিয়ে দেব। ভগবানের অনেক অনেক ধন্যবাদ। এখন নীলিমা খুশি ছিল। ও আনন্দের সঙ্গে ধাবাতে কাজ করত। 1 মাস পর কিশোরজি নীলিমার ধাবাতে এলেন। মা, তোমার মনে আছে তো 1 মাস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ কাকু, মনে আছে। নীলিমা ড্রয়ার থেকে 2 লাখ টাকা বার করলো আর কিশোরজিকে দিয়ে দিল। এই নিন আপনার টাকা। এত তাড়াতাড়ি? মা, এত তাড়াতাড়ি এত পয়সা তুমি কোত্থেকে রোজগার করলে? ভগবানের আশীর্বাদে। নীলিমা কিশোরজির কানে জাদুই উনুনের খবরটা বলে দিল। আর তখন থেকেই ধাবা চলছে আর রোজগারও বেড়ে গেছে। খুব ভালো মা, তুমি এইভাবেই উন্নতি করতে থাকো। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। কিশোর নীলিমাকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে চলে যান, কিন্তু ওর মনে পাপ ছিল। রাত্রিবেলা যখন ধাবা বন্ধ হলো তখন কিশোর ওই জাদুই উনুন চুরি করার জন্য সেখানে এলো। কিন্তু যখনই ও মটকায় হাত দিল তখনই মটকা গরম হতে লাগলো। আর ওটা এত গরম হয়ে গেল যে সেটা লাল হয়ে গেল আর কিশোরের হাত পুড়ে গেল। আমার হাত, আমার হাতটা। কিশোর নিজের লোভের শাস্তি পেয়ে গেল। ও সেই জাদুই উনুন থেকে মটকাও চুরি করতে পারল না আর ওর 2টো হাতও পুড়ে গেল। তাই তো বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। এক গরিব পরিবারের ছেলে ছিল মুকেশ। ও নিজের দিদি পুনম আর ছেলে চিকুর সাথে থাকত। ও মাটির বাসন বানানোর কাজ করত। এই মাটির বাসন বানানোর কি লাভ? এখন কেউ কিনছেই না। চলো এবার খাবার খেয়ে নাও, অনেকক্ষণ ধরে ওই ধুলো মাটি দিয়ে খেলছো। আরে এই মাটি দিয়ে যদি খেলাধুলো না করি তাহলে পেটটা ভরবে কি করে? বাসন কোসন বাকি আছে, ওগুলোকে বানাতে দাও। বাবা, আমাকেও মাটির বাসন বানানো শিখিয়ে দাও না।
এখনো তুমি অনেক ছোট আছো বাবা। যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমাকেও আমি মাটি দিয়ে বাসন বানানো শিখিয়ে দেব। থাক থাক, তুমি এই মাটির বাসন বানিয়ে কি পেয়েছো যে আবার ছেলেকে এসব শেখাবে? একে তো আমি লেখাপড়া শিখিয়ে অনেক বড় লোক বানাবো। আরে আমাদের পারিবারিক পরম্পরা তো এটাই। ওকে এই পরম্পরার সম্বন্ধে জ্ঞান তো হতে হবে। কি দরকার এই বংশের ধারা বজায় রাখার, যাতে কোনো লাভই নেই? সব সময় পুনম এই কাজের জন্য মুকেশকে অনেক গালমন্দ দিত, কিন্তু মুকেশ কিছুতেই এই কাজ ছাড়তে রাজি ছিল না। একদিন পুনম মুকেশকে বলল, এখান থেকে খানিকটা দূরে একটা কলেজ খুলছে, ওখানে কোনো দোকানপাট নেই। আমার মতে ওখানে গিয়ে আমরা আমাদের একটা চায়ের দোকান খুলে দিই। এই মাটির বাসন বানিয়ে তো কোনো লাভই হচ্ছে না, শুধু শুধু নিজের সময় নষ্ট করছো। আর সংসারের খরচ চালানোর জন্য টাকা চাই, মাটি নয়। তুমি কিছু না বলে আমার তৈরি বাসনগুলোর ওপর কেন ঝাল ঝাড়ো? একদিন দেখো এই বাসনগুলোই কাজে আসবে। আমি এসব ফালতু কথা শুনতেই চাই না। আমার ভাই কিছু টাকা দিয়েছে, আমি চাই এই টাকা দিয়ে তুমি ওই কলেজের সামনে একটা চায়ের দোকান খোলো। কলেজের ছেলে মেয়েরা নিশ্চয়ই চা খেতে আসবে। তুমি কোনো একটা কিছু ভুল বুঝেছো। কলেজ খোলার আগেই তার আশেপাশে অনেক দোকান গড়ে উঠেছে, ওখানে আমার দোকান কিভাবে চলবে? কিন্তু পুনম কোনো কথাই শোনে না, আর ও মুকেশের হাতে টাকা ধরিয়ে দেয় আর বাজার থেকে জিনিসপত্র কিনতে ওকে পাঠিয়ে দেয়। মুকেশ পুনমের কাছে হেরে যায় আর চায়ের সরঞ্জাম নিয়ে কলেজের বাইরে একটা দোকান খুলে বসে। ভগবান, আমি বলেছিলাম না এখানে অনেকগুলো দোকান আছে? আমার তৈরি চা কেউ খাবে না। আজ শুধুমাত্র 20 কাপ চা বিক্রি হয়েছে। মাত্র 20টা চা বিক্রি হয়েছে? এতে তো কোনো কিছুই হবে না। এভাবে তো আমাদের খরচাটাও ওঠানো যাবে না। চিনির দাম কত বেড়ে গেছে, আর চা পাতার কথা তো বলেই লাভ নেই। আরে ওখানে অনেক লোক চা বানিয়ে বিক্রি করে, কিছু লোক তো চা নিয়ে কলেজের ভেতরেও গিয়ে বেঁচে আসে। এখন মানুষের উপর নির্ভর করবে তারা কি ধরনের চা পছন্দ করবে, আর কার থেকে তারা চা খাবে, আর কার থেকে তারা চা কিনে খাবে। কিন্তু তুমি তো আমাকে সেই চায়ের দোকানে বসিয়ে ছাড়বে। আমি খুব ভালো রকম একটা বাসন বানানোর কাজ করছিলাম, কিন্তু তোমার সেটা পছন্দ হলো না। বাবা, তুমি চলে এসেছো। তুমি গত সপ্তাহে আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বাসন বানানো শিখিয়ে দেবে, কিন্তু তুমি শেখালেই না। দাঁড়া, এক্ষুনি তোকে শেখাচ্ছি। মুকেশ চিকুকে চাকা চালানো শেখাতে থাকে। ও নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাসন বানানোর চেষ্টা করে। ও ওকে এইসব শিখিয়ে পরদিন নিজের দোকানে চলে যায়। যখন ও চায়ের দোকানে খরিদ্দারদের অপেক্ষায় বসেছিল, তক্ষুনি চিকু দৌড়তে দৌড়তে সেখানে আসে। বাবা, দেখো আমি কি বানিয়েছি। আরে এ যে কবে ইডলির মতো তৈরি হয়ে গেছে। আমি তোকে এত সুন্দর কাপ বানানো শিখিয়েছিলাম, কিন্তু তুই এটা কি বানিয়ে আনলি? বাবা, আমি এইরকমই কাপ বানিয়েছি। কোনো ব্যাপার না বাবা, সামনের বার আবার চেষ্টা করবি, তাহলে একদম দারুণ কাপ তৈরি হবে। আর একদিন তুই খুব ভালো মাটির বাসন বানাতে শিখে যাবি। ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হয় বাবা। চিকু ওই ইডলি আকৃতির কাপটা বানিয়ে ওখানেই রেখে চলে যায়। তক্ষুনি একটা লোক চা খেতে আসে। আরে ভাইয়া, 1 কাপ চা বানাবেন আর ওটা মাটির কাপেই দেবেন। ভাই সাহেব, আমার কাছে মাটির বাসন নেই, বরঞ্চ আমার কাছে ডিসপোজেবল বাসন আছে, আমি তাতেই সবাইকে চা দিই। আরে কেন মিথ্যা কথা বলছো? এই তো কাপ রাখা আছে এখানে। এটা তো আমার ছেলে বানিয়েছে। আরে এটা তো দারুণ সুন্দর দেখতে কাপ, একদম ইডলির মতো একে দেখতে। আমি তো এর মধ্যেই চা খেতে চাই। মুকেশ ওই লোকটার জেদ করায় ওকে ওই ইডলি আকৃতির কাপটাতেই চা খেতে দেয়। আর ওই ইডলি আকৃতির কাপে চা খেয়ে লোকটার খুব ভালো লাগে, আর সেটা উনি কলেজের সবাইকে বলে দেন। সবাই ইডলির চা খাওয়ার আশায় ওর দোকানে চলে আসে। আরে পুনম, আজকে তো একটা দারুণ জিনিস ঘটেছে। সবাই ওই ইডলির মতো দেখতে কাপটাতে চা খেতে চাইছিল, যেটা চিকু বানিয়েছে। এখন আমি রাত্রিবেলায় ইডলির মতো দেখতে ওই কাপ বানাবো আর সবাইকে ওই কাপেই চা খেতে দেবো। এতে আমার ব্যবসা আরো জোরে চলতে থাকবে। আরে বাহ, ইডলির চা, এর স্বাদ তো খুবই ভালো হবে। চিকু, তুই তো কামাল করে দিলি সত্যি, ইডলির মতো দেখতে চায়ের কাপ বানিয়ে। ছেলেটা কার? আমি বলেছিলাম না, আমাদের ছেলে একদিন নিশ্চয়ই অনেক বড় মানুষ হবে। দেখো, ও তোমার চায়ের ব্যবসায় কত সাহায্য করেছে। সবাই ওই কাপটাকে ইডলি মনে করে ওদের চা খেতে থাকে। একটা অন্য ধরনের আনন্দ পাওয়া যায় ওই কাপে চা খেয়ে। ওই ইডলির চা একটু আমাকেও তো খাওয়াও।
যেই মাত্র পুনম ওই ইডলির আকৃতির কাপে চা খায় তো ওর স্বাদ ওর খুব ভালো লাগে আর ও খুব খুশি হয়ে বলে, তুমি তো এমনিতেই এত ভালো চা বানাও, আর তার উপরে যদি ইডলির কাপে চা দেওয়া হয় তখন এটার স্বাদ আরো বেড়ে যায়। এটা যদি ইডলি চা হয় তাহলে এর স্বাদটা তো একটা অন্যরকম হবেই, তাই না? এতে ইডলির ঠিক একটা অন্যরকম গন্ধও আসে, আর এটা খাওয়ার সময় এমন অনুভূতি হয় যেন এটার সঙ্গে আপনি ইডলিও খাচ্ছেন। একদম ঠিক বলেছো তুমি। ওই কলেজে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান লোকজন আছে, এই জন্য ওরা ইডলির চাটা বেশি পছন্দ করছে। এবার মুকেশ ইডলিওয়ালা চায়ের নামে পরিচিত হয়ে গেল, আর সবাই ওই ইডলির চা খেতে চাইতো। ইডলির চায়ে একটা অন্যরকম স্বাদ পাওয়া যেত। আরে ভাই, তোমার এই ইডলি চা তো সত্যি খুব সুস্বাদু। এটা খেয়ে অন্যরকম মজা আছে। আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তুমি কি চা বানাতে ইন্টারেস্টেড হবে? কিন্তু তুমি চিন্তা করো না, যত টাকা লাভ হবে সবটাই তোমার থাকবে। বাস তুমি শুধু আমার রেস্টুরেন্টে চা বানানোর কাজটা করো। এই ইডলি চাকে আমার রেস্টুরেন্টে রেখে ওখান থেকে বেচো। না স্যার, আমি ইডলি চা মানুষজনকে খুশি করার জন্য বিক্রি করি, নিজের লাভের জন্য নয়। এই চাটা খেয়ে মানুষের মুখে যে আনন্দের ছাপ আসে সেটা আমার জন্য লাভের থেকেও 1 লক্ষ গুণ বেশি। আপনার রেস্টুরেন্টে কোনো গরিব মানুষ কিন্তু পৌঁছতে পারবে না, কিন্তু আমার এই চায়ের দোকানে যে কোনো ধরনের লোক আসতে পারে। আমি এই ইডলি চা সবার জন্য বানাই, শুধুমাত্র বড়লোকদের জন্যই নয়। তোমার এই চিন্তা ভাবনা শুনে আমি সত্যি খুব খুশি হলাম। আমি তো শুধুমাত্র তোমার মনের যে ভাবটা সেটা জানার জন্য চেষ্টা করছিলাম যে এই ইডলি চা বানানোর পরে অহংকারের তো সৃষ্টি হয়নি। তুমি হলে একজন প্রকৃত সৎ ব্যক্তি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমার এই ইডলি চা যেন এরকম ভাবেই সারা জীবন চলতে থাকে, আর তুমি এইভাবেই মানুষের ভালোবাসা পেতে থাকো। মুকেশ এইভাবে সব লোকেদের সেবা করতে লাগলো। ও নিজের ছোট্ট দোকানটায় ইডলি চা বানিয়ে বিক্রি করত। ওই চা সবার খুব পছন্দের ছিল, আর সবাই ওকে ইডলি চা কাকু নামে বিখ্যাত করে দিল। তারপর ওর খবর ইউটিউব এবং নিউজ চ্যানেলেও প্রচারিত হতে লাগলো। সবাই ওর ইডলি চা খাওয়ার জন্য দূর দূর থেকে আসতো। ততদিনে ও মুকেশ চাওয়ালা নয়, ইডলি চাওয়ালা হয়ে গেছিল।